শীত তো প্রায় শেষ। এইবার শীতে কোথাও যাওয়াই হইল না। প্রতিবার তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, এইবার তাও হইল না। তুই ঠিকই বলেছিস। আসলে শীতে কোথাও ঘুরতে না যাওয়া হলে শীতের প্রকৃত সৌন্দর্য উপভোগই করা যায় না। শীতে গ্রামীণ সৌন্দর্য ও খেজুরের রস তা তো এখন দেখাই যায় না। আগে ছোটবেলায় শীত তো মামা বাড়িতেই কাটাতাম, তখন না কতই মজা হতো। আগে শীতের রাতে দল বেঁধে মাঠে গিয়ে রস নামিয়ে খেতাম। শীতের রাতে শুধু গ্রামীণ সৌন্দর্য আর খেজুরের রসই দেখা যায় না, সাথে কিন্তু ভূতের উপদ্রবও দেখা যায়। কি বলিস, এগুলো বর্তমানে এইসব ভূত পেত আবার হয় নাকি? হয় রে হয়, তোদেরকে হয়তো বলা হয়নি। এই তো গতবার শীতের শুরুতেই আমি এক অকল্পনীয় ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। কি বলিস, আসলে এমন কিছু হয়েছিল? বল তো শুনি। হ্যাঁ শোন তাহলে। গত বছর শীতের শুরুতেই আমি আর পাপ্পু মিলে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার মামাবাড়ি চুয়াডাঙ্গা জেলার বেগমগঞ্জ থানার উজ্জ্বলপুর গ্রামে। মামা বাড়িতে তো নিয়েই যাচ্ছিস, খেজুরের রস কিন্তু খাওয়াতেই হবে। আরে পাগলা, তার বলতে, গ্রামে এসে যদি খেজুরের রসই না খেতে পারি তাহলে তো শীতের সৌন্দর্যই অপূর্ণ থেকে যাবে। তা তুই ঠিক বলেছিস, বর্তমানে খেজুরের রস তো খুঁজেই পাওয়া যায় না। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় প্রাকৃতিক ঐতিহ্যগুলো বিলুপ্ত হচ্ছে, তাই তো এখন আর গাছেদেরকেও গাছ কাটতে দেখা যায় না। আরে তুই তো জানিস না, মামাদের এলাকায় এখনো অনেক খেজুরের বাগান রয়েছে। ওই এলাকাটি খেজুরের রসের জন্য এখনো বিখ্যাত, তাই তো অনেক দূর দূরান্ত থেকে এখনো মানুষ আসে ওই রসের সন্ধানে। এভাবে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। এবং দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর অবশেষে ট্রেনটি উজ্জ্বলপুর রেল স্টেশনে এসে থামল। তারপর স্টেশন থেকে বের হয়ে একটি পায়ে চালিত ভ্যান গাড়িতে করে মামাবাড়ির দিকে যেতে লাগলাম। গ্রাম অঞ্চলে ভ্যানের প্রচলন এখনো রয়েছে। তারা মালামাল বহনের পাশাপাশি বাড়তি রোজগারের আশায় মানুষজনও বহন করে থাকেন। তাই বিশেষ করে গ্রামের রাস্তাগুলোতে ভ্যান গাড়িই একমাত্র যানবাহন। অনেকদিন পর মামাবাড়ির সেই ঘরটি দেখে মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগার সৃষ্টি হলো। দেখলাম মামা মামি দুজনেই আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে আছেন। কি রে, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মামা, তেমন কোনো সমস্যা হয়নি। তাহলে আসতে এত দেরি করলি কেন? তোকে না বলেছিলাম বেলা থাকতেই চলে আসতে? বাসা থেকে তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম, কিন্তু ট্রেন ছাড়তে বেশ কিছুটা সময় বিলম্ব হয়, এজন্যই দেরি হয়ে গিয়েছে। এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নে, তোর মামি তোদের জন্য অনেক ধরনের খাবার আয়োজন করেছে। তারপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। যদিও একটু বাইরে হাঁটতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রমের কারণে তার হয়ে ওঠেনি। বাইরে কি ঠান্ডা পড়েছে দেখেছিস, তার মধ্যে আবার ঘন কুয়াশা। গ্রামে না আসলে তো শীতের তীব্রতা বুঝতেই পারতাম না। আমি যতদূর জানি এই গ্রামকে ঘিরে বড় একটি বিল রয়েছে, যে কারণে অন্য জায়গার তুলনায় এই গ্রামে ঠান্ডার তীব্রতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তা যাই হোক, এই শীতের রাতে খাঁটি খেজুরের রস খেতে পারলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তা কিন্তু তুই মন্দ বলিসনি। এই শীতের রাতে চুরি করে খেজুরের রস খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। চল তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি, রাত তো আর কম হলো না। তারপর মামার চোখ এড়িয়ে ঘরের পিছন দিকের দরজা দিয়ে আমি আর পাপ্পু বেরিয়ে পড়লাম রসের খোঁজে। রাস্তার পাশে তাকিয়ে দেখ, কত সারি সারি খেজুরের গাছ দেখা যাচ্ছে। আমরা তো এখান থেকেই রস খেতে পারি, কষ্ট করে আর দূরে যাওয়ার কি দরকার? আরে না, কি বলিস, এটা হলো গ্রামের প্রধান সড়ক। এই দিক দিয়ে রাত বেরাত অনেক মানুষ যাতায়াত করে, তাই কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যেতে পারে। আরেকটু সামনে আগালেই বড় একটি খেজুর গাছের বাগান রয়েছে,
ওইখান থেকেই আমরা রস খেতে পারবো। ওইখানে জায়গাটাও খুব নির্জন, তাই মানুষজনেরও কোনো ভয় থাকবে না। তাই ভালো হবে, চল চল। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিলের কাছের একটি খেজুর গাছের বাগানে এসে দাঁড়ালাম। জায়গাটি খুবই নির্জন। গাছে গাছে রসের হাড়ি দেখে মনের মধ্যে কেমন যেন অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে এবং ছোটবেলা সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কিরে, তুই না ভালো গাছে উঠতে জানিস? যা এবার গাছে উঠে রস নামিয়ে আন। তোকে কে বলেছে আমি গাছে উঠতে পারি? এই জীবনে তুই কখনো দেখেছিস আমাকে গাছে উঠতে? সেই মুরুদ তোর হবে না তা আমি আগে থেকেই জানি। তাছাড়া ছোটবেলায় আমি অনেক গাছ বেয়েছি, দেখি ছোটবেলার সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারি কিনা। খেজুর গাছ থেকে রসের হাড়ি নামানোর জন্য আজ সেই ছোটবেলার অভিজ্ঞতাটাই কাজে লাগলো। কিরকম জানি একটা শব্দ শোনা যাচ্ছে, কেমন বিদ্ঘুট টাইপের। কোথা থেকে আসছে এই আওয়াজটি? কি বলিস? কোথায়? আমি তো কোনো শব্দই শুনতে পাচ্ছি না। এই যে আবার হচ্ছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ তাই তো, শব্দটা কিসের আর কোথা থেকেই বা শব্দটা আসছে? কে রে তোরা? তোদের এত বড় সাহস, তোরা বিনা অনুমতিতে গাছের রস চুরি করছিস? হঠাৎ পেছন দিকে তাকাতেই খেয়াল করলাম বিকট দেখতে একটি ছায়ামূর্তি কোথা থেকে যেন আমাদের সামনে এসে দাঁড়ালো। তার বিকট চেহারা দেখে আমরা খুবই ভয় পেয়ে গেলাম। তোদের এত বড় সাহস, তোরা আমার বাগানে এসে রস চুরি করছিস? আজ তোদের মেরেই ফেলবো। আমাদের ভুল হয়ে গিয়েছে, আর এটা যে আপনার বাগান তা আমরা বুঝতে পারিনি। আমার বাগান তোরা বুঝতে পারিসনি? আজ তোদের মতো মানুষের জন্যই দেশের ঐতিহ্য বিলুপ্ত হতে চলেছে। একমাত্র তোদের জ্বালায় গাছিরা এখন আর গাছ কাটে না। তাদের দিন রাত পরিশ্রমের ফল তোরা এভাবে বিনষ্ট করছিস। সামান্য মজার ছলে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের এভাবে ক্ষতি করছিস। আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আসলে বুঝতে পারিনি। আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এমন ভুল আমরা আর কখনোই করব না। ক্ষমা? কিসের ক্ষমা? তোরা যেই ভুল করেছিস তার কোনো ক্ষমা নেই। এই ভুলের মাসুল তোদেরকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমরা বুঝতে পারিনি। এমন ভুল আমরা আর কখনোই করব না। যা, তোদেরকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তবে মনে রাখবি, এই রকম ভুল যেন আর কখনো না হয়, আর তোদেরকে যেন এই এলাকায় আর কখনোই না দেখি। শেষ কথাগুলো বলেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর তৎক্ষণাৎ আমরা ওইখান থেকে চলে আসি এবং পরের দিন সকাল হতেই মামাকে কিছু না বলেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা গল্প দিতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আপনারা রেগুলার গল্প পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ পরিবেশটা বেশ ঠান্ডা, বাহিরে ঝড় বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিনের ভ্যাপসানো গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। প্রায় অনেক দিন পর আজ বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তি পাওয়া গেল। চারদিক থেকে শীতল হাওয়া বইছে। আমার নাম নীলা। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। হঠাৎ করেই লোডশেডিং হলো। চারদিকে চোখ ঘুরিয়েই দেখলাম ঘরের ভিতর বেশ অন্ধকার। আমি ছোটবেলা থেকেই অন্ধকারে ভীষণ ভয় পাই। তার মধ্যে আজকে আবার বাড়িতে কেউ নেই, আমি একা। ভীষণ ভয় করছিল আমার। নানু হঠাৎ করে খুব অসুস্থ হওয়ায় বাবা মা তাড়াহুড়া করে নানা বাড়িতে গেল। আগামীকাল আমার কলেজে পরীক্ষা আছে, সেজন্য আমাকে বাড়িতে রেখে তারা নানা বাড়িতে গিয়েছে। আমি জানালার কাছ থেকে ধীরে ধীরে হেঁটে বিছানায় এসে বসলাম। বিদ্যুৎ চলে যাওয়ায় আমি পড়তেও পারছি না। মোমবাতি যে মা কোথায় রেখেছে তাও জানি না। ঘরের চারদিকে
অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তাই আর মোমবাতিও খুঁজতে গেলাম না, চুপচাপ বিছানায় বসে রইলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো আমার ঘরে থাকা আয়নাতে। আয়নাতে চোখ পড়তেই খেয়াল করলাম কিসের যেন ছায়া দেখা যাচ্ছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মনের ভুল মনে করে ব্যাপারটি এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু কিছুতেই ব্যাপারটি এড়িয়ে যেতে পারছি না। ঠিক যে সময় বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই আলোর ঝলকানিতে আমি স্পষ্ট দেখতে পেলাম আয়নাতে কারো ছায়া। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারটি প্রতিধ্বনি হয়ে বেজে উঠল। আমার ভীষণ ভয় লাগলো। আমার হাত পা ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, কে 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 ওইখানে? কেউ আমার কথার কোনো উত্তর দিল না। তারপর আমি খেয়াল করলাম সেখানে আর কেউ নেই, সেই কালো ছায়াও নেই। আমি তখন ভাবলাম হয়তো আমারই মনের ভুল, অন্ধকারে হয়তো ভুল দেখেছি। এই ভেবে একটু স্বস্তি পেলাম। বিদ্যুৎ তখনও আসেনি। আমি বিছানায় চুপচাপ বসে রইলাম। এত তাড়াতাড়ি আমার কখনোই ঘুম আসবে না সেটা জানি। তারপরেও ভাবলাম বসে থেকে কি করব, শুয়ে পড়ি। আমি ঘুমোতে যাব এমন সময় আমি কারো কান্নার আওয়াজ পেলাম। কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নাটি ঠিক কোথা থেকে আসছে আমি বুঝতে পারছিলাম না। ঠিক সে সময় আমার চোখ গেল জানালার বাহিরে বট গাছের নিচে। দেখলাম একটা মেয়ে বসে কাঁদছে। বেশ ঘটকা লাগলো। এত রাতে এই ঝড় বৃষ্টির সময় কেউ কেন ওইখানে কান্না করবে? আমি যখন জানালা পাশে দাঁড়িয়েছিলাম তখন তো মেয়েটিকে চোখে পড়েনি। তাহলে কি এখনো এই মেয়েটি এখানে এসেছে? এতক্ষণে বৃষ্টি প্রায় থেমে গিয়েছে, কিন্তু বিদ্যুৎ এখনো আসেনি। আমি এক পা দুপা করে জানালার পাশে গেলাম। গিয়ে মেয়েটিকে বললাম, কি গো মেয়ে, তুমি এত রাত্রে এমন দুর্যোগের মধ্যে এখানে কাঁদছো কেন? বলতেই মেয়েটি মাথা তুলে আমার দিকে তাকালো। তারপরে শান্ত স্বরে কাঁদতে কাঁদতে বলল, কান্না করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আমার বাবা মা কেউ নেই। আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবা মাকে আমার চাচা চাচি মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলে, সব সম্পত্তি ছিনিয়ে নেয়। আমাকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতেও দেয় না, সারাক্ষণ অত্যাচার করে। আজ এই ঝড় বৃষ্টির রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমার কেউ নেই। এই বলে মেয়েটি আবার কাঁদতে লাগলো। আমার বেশ মায়া হলো মেয়েটিকে দেখে। বৃষ্টিতে ভেজে ঠান্ডায় মেয়েটি কাঁপছে। মেয়েটির চেহারায় বেশ মায়া। যদি আমার সাথেও এমন হতো। বাপ মা মরা মেয়েটাকে কতই না নির্যাতন করেছে। এত রাতে কি কেউ একটা যুবতী মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারে? এখন যদি কোনো খারাপ মানুষের খপ্পরে পড়ে তাহলে? না না, আমার মেয়েটিকে সাহায্য করা উচিত। এসব ভেবে আমি মেয়েটিকে বললাম, তুমি কষ্ট পেও না, আজ আমি বাড়িতে একা আছি, চাইলে আমার সাথে থাকতে পারো। সত্যি বলছো? আমাকে আমাকে তুমি থাকতে দেবে? আমাকে মারবে না তো? না না, আমি তোমাকে মারবো না। মেয়েটি আমার কথা শুনে খুব খুশি হলো। তারপর আমি মেয়েটিকে বললাম, তুমি ওইখানেই থাকো, আমি তোমাকে নিয়ে আসছি। কথাটি বলতেই হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল। আমি মনে মনে ভীষণ খুশি হলাম। এরপর আমি ঘর থেকে বের হলাম মেয়েটিকে আনার জন্য। আমি বট গাছের কাছে গিয়ে দেখি মেয়েটি সেখানে আর নেই। আমি ভীষণ অবাক হলাম। বুকের ভেতরটাই কেমন যেন ছেদ করে উঠল। আমি আশেপাশে তাকিয়ে ভালো করে দেখলাম কোথাও কেউ নেই। কি গো মেয়ে, কই গেলে তুমি? চলে গেল নাকি? মেয়েটি তো এতক্ষণ এখানেই ছিল, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? বৃষ্টি থেমে গেলেও বাহিরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম। আমি ঘরে এসে দেখি মেয়েটি আমার বিছানায় বসে আছে। মেয়েটিকে দেখে ভয়ে আমার হাত পা সব
কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি যেন নিজের বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম। এতক্ষণ অন্ধকারের মধ্যে তার চেহারাটা স্বাভাবিকই ছিল, তবে এখন আলোতে যা দেখছি তাতে আমি বেশ বুঝতে পারছি যে এটা কোনো সাধারণ মেয়ে নয়। মেয়েটির পরনে সাদা শাড়ি, চোখ মুখ থেকে লাল রক্ত পড়ছে। তাকে দেখে মনে হচ্ছে যে সে তার বড় বড় নখগুলো দিয়ে আমার বুকটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি ভয়ে ভয়ে মেয়েটিকে বললাম, কি হচ্ছে এসব? কে তুমি? এইখানেই বা এমন করছো আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোমার? দয়া করে আমাকে ছেড়ে দাও। তার হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি কিছু বলতে গিয়েই বলতে পারছি না, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। হাসি থামিয়ে মেয়েটি বলল, যদি বাঁচতে চাস এ বাড়ি থেকে চলে যা। এ বাড়ি আমার, নয়তো তুইও মরবি, তোর বাবা মাও মরবে। এই বাড়ি আমার আর আমার বাবা মার, কেউ থাকতে পারবে না এখানে, কেউ না। বলেই মেয়েটি আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। চোখের সামনে এত কিছু দেখে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, তবে এতটুকু বুঝতে পারছিলাম মেয়েটি আর আসবে না। মেয়েটি আমাকে ভয় দেখাতে নয়, বরং সাবধান করতে এসেছে। আমি আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আজ আর কিছুতেই ঘুম আসবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। ফ্যানের পাখা চলছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ঘামছিলাম। আমার মাথায় শুধু ওই মেয়েটির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। ভয়ে কিছুতেই ব্যাপারটি এড়াতে পারছিলাম না। মেয়েটি অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছিল, তার সাথে হয়তো অনেক অন্যায় হয়েছে। আমি তখন ঠিক করলাম বাবা মা আসলে তাদেরকে সব জানাতে হবে, সাথে এই ব্যাপারে কথা বলে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এমনিতেই এই গ্রামে আমরা নতুন, বেশি কিছু চিনি না। মাসখানেক হয়েছে আমরা এই বাড়িটি কিনে এখানে এসেছি। আগে আমরা শহরের একটি ভাড়া বাড়িতে থাকতাম। আমার বাবার অনেক দিনের শখ ছিল একটি গ্রামে বাড়ি কিনবে, সেখানে থাকবে। এই গ্রামে আমার চাচা থাকতেন, তার বাড়িতে একদিন ঘুরতে এসেছিলাম। এসে আমাদের এই বাড়িটি খুব পছন্দ হয়, তাই বাবা এই বাড়িটি কিনে নেয়। তারপর থেকেই এখানে আমরা থাকি। কাল চাচার সাথে কথা বলে এই বাড়িটির মালিকের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এসব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি বেশ চমকে যাই, কারণ গত রাতের ঘটনা এখনো আমার পিছু ছাড়েনি। তারপর আমি বিছানা থেকে উঠে দাঁড়াই। সামনে যেতেই শুনলাম বাবা বলছে, নীলা, নীলা মা, দরজা খোলো। খুলছি বাবা। বলেই আমি দরজাটি খুলে দিলাম। তারপর বাবা মা ঘরের ভেতরে আসলো। বাবা বাড়ির ভেতরে ঢুকতেই আমাকে বলল, কাল রাতে তো ভীষণ বৃষ্টি হলো মনে হয়, কারেন্টও ছিল না। নীলা মা, তুমি কাল রাতে ভয় পাওনি তো একা থাকতে? বাবা, আমার সাথে কাল রাতে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। কেন, কি হয়েছে তোর সাথে? কেউ কি এসেছিল? না মা, কেউ আসেনি। তবে তবে কি মা, আমাদের খুলে বলো। আমি তারপর সব ঘটনা খুলে বললাম তাদের। তারাও এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল। আমাদের নীলাকে একা একা রেখে যাওয়া একদমই উচিত হয়নি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তবে আমাদের আর দেরি না করে এখনই রমেশের সাথে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন। রমেশ চাচাকে খবর পাঠানো হলে কিছুক্ষণ পরে তিনি আমাদের বাড়িতে আসলেন। তারপর রমেশ চাচাকে বাবা সব খুলে বলল। সব কিছু শুনে রমেশ চাচা বলল, নীলার যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক। তবে চুপ করে বসে থাকলে তো আর চলবে না, আমাদের বাড়ির আগের মালিকের সাথে কথা বলা প্রয়োজন। এরপরে আমি বাবা আর চাচা রওনা দিলাম বাড়িটির আগের মালিকের কাছে বাড়ির উদ্দেশ্যে।
লোকটির নাম ছিল রামমোহন। লোকটির বয়স 60 থেকে 70 বছর হবে। লোকটির চুলগুলো সব সাদা হয়ে গেছে। প্রায় কিছুক্ষণ হাঁটার পর আমরা লোকটির বাড়িতে পৌঁছে গেলাম। লোকটি আমাদেরকে দেখে বলল, কি ব্যাপার, আপনারা সবাই আমার বাড়িতে? আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন। বলে আমাদের তার ঘরে নিয়ে গিয়ে বসতে দিল। তারপর লোকটি বলল, বলুন তো, কি মনে করে আপনারা আমার বাড়িতে এসেছেন? তখন আমার বাবা তাকে সব খুলে বলল। বাড়ি বিক্রির আগে আমি এবং আমার স্ত্রী ওই বাড়িতে থাকতাম। বাড়িতে ছিল আমার বড় ভাই। সে তার পরিবার সহ একদিন হঠাৎ করেই মারা যান। তারা কিভাবে মারা যায়, কে তাদের মেরেছে, আমরা কেউ কিচ্ছু জানি না। তারপর থেকে ওই বাড়িটিতে আমি এবং আমার স্ত্রী থাকতাম। প্রায় বেশ কিছুদিন পর সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে সকালে উঠে দেখি আমার স্ত্রীর লাশ পড়ে আছে। আমাকে আমার স্ত্রী আগেও বলেছে যে তার সাথে নাকি এমন অদ্ভুত ঘটনা ঘটে। এমনকি সে এও বলেছিল যে এ বাড়িতে সে থাকবে না। আমি বিশ্বাস করতাম না। তারপর যখন সে মারা গেল, আমি আর ওই বাড়িতে একা থাকতে পারলাম না। যদিও আমি কখনো কিছুই দেখতে পাইনি, তবুও সেখানে একা না থেকে এই বাড়িতে থাকতে লাগলাম। এখানে একা একা আমার দিন চলে যায়। তাই আমি বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আপনারা যখন নিতে চাইলেন তখন খুব স্বল্প মূল্যে আপনাদের কাছে বাড়িটি বিক্রি করলাম। লোকটির কথা শুনে আমার সব পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম মেয়েটি সেই রাতে আমাকে যা বলেছিল সব সত্য। এই লোকটি তার ভাইকে মেরেছে সব সম্পত্তির জন্য। তাই তো ওই বাড়িতে আর কাউকে থাকতে দেয় না তাদের আত্মা। এরপরে আমরাও বাড়িটি ছেড়ে দেই।